हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो कैसे हैं आप सब लोग? आई थिंक यू गाइस आर वेल। तो दिस वन शॉट इज अ सरप्राइज तेलुगु वन शॉट फॉर माय वन वेरी स्पेशल सब्सक्राइबर हु हेल्प्ड मी टू ओपन माय चैनल। तो दैट्स व्हाई इट इज फॉर हिम। हैप्पी बर्थडे, मेनी मेनी हैप्पी रिटर्न्स ऑफ द डे। আর গল্পের প্রথমেই বলে এটা শুধুমাত্র ফ্যান ফিকশন, ইমাজিনেশন বেসড স্টোরি, রিয়ালিটির সাথে কোনো কানেকশন নেই, শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য তৈরি করা হয়েছে। সাউথ কোরিয়ার রাজধানী সোল সিটিতে মিয়ংদং নামের জায়গাতে ছোট্ট একটা জেহপের রেস্টুরেন্টটা ভালোই চলে, কারণ জেহপ তাতে প্রচন্ড মেহনত করে আর জেহপ নিজে খাবার তৈরি করে। জেহপের হাতের তৈরি করা খাবার অত্যন্ত টেস্টি। নিচেতে একতলা রেস্টুরেন্টের ওপরে তাদের বাড়ি এবং জেহপ তার বাড়িতে সে তার একমাত্র ছেলের সাথে থাকে। নিচেতে রেস্টুরেন্টের ভেতর দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলেই ওপরে তাদের থাকার বাড়ির উপরেতে দুটো বেডরুম, যেটার একটাতে তার ছেলে, একটায় জেহপ, তার সাথে কিচেন আর ওয়াশরুম আর ছোট্ট একটা লিভিং রুম আছে। বাবা আর ছেলের দিন খুব ভালোভাবেই চলে যায়। তার একমাত্র ছেলে হলো 18 বছরের কিম তেয়ং। জেহপের ফিনান্সিয়াল অবস্থা খুব একটা ভালো না। রোজকার খেটে খাওয়া মানুষ, রোজের রেস্টুরেন্ট চালিয়ে যত টাকা ইনকাম করে প্রত্যেকটা ইনকামের টাকাই তাদের লিভিং এর লাইফস্টাইলে খরচা হয়ে যায়। দিন আনে দিন খায়। তার বেশিরভাগ ইনকামের টাকাটা তেয়ং এর পড়ালেখার পিছনে খরচা হয়ে যায়। জেহপের একমাত্র ছেলে, সে তাকে মানুষের মতো মানুষ করতে চায়, অনেক বড় কোনো জায়গায় দেখতে চায়। আর কিম তেয়ংও ছোট থেকে ভীষণ মেধাবী, চিরকাল স্কুলে ফার্স্ট হয়ে এসেছে আর এখন কোরিয়ান ন্যাশনাল লেভেলের এক্সাম দিয়ে সোলের সব থেকে টপ কলেজে চান্স পেয়েছে। তার সাথে গভর্নমেন্টের স্কলারশিপও পাবে প্রতি মাসে। জেহপ অনেক পরিশ্রম করে রোজের রক্ত জল করে রেস্টুরেন্ট চালিয়ে খেটে খুঁটে টাকা উপার্জন করে ঠিকই, তবে তার বাবাকে প্রত্যেকটা কাজে সাহায্য করে কিম তেয়ং যখনই পড়ার ফাঁকে টাইম পায় তখনই রেস্টুরেন্টে সে ওয়েটারের কাজ করে নেয়। তার বাবারও হেল্প হয়ে যায় আর তেয়ংকে ভালো করে পার্মানেন্ট খদ্দেররা চেনে। তেয়ং এর ব্যবহারও অত্যন্ত ভালো এবং ভদ্র। এত কম টাকার মধ্যেও তাদের দুজনের কোনো অসুবিধা নেই। তারা দুজনে প্রত্যেক দিন খুব ভালো থাকে, খুব সুখে থাকে, হাসি খুশিতে থাকে। আর জেহপ কখনো নিজের ছেলেকে দুঃখ দিতে চায় না। জন্মের পরের 6 মাস পরেই ছেলেটা মা হারা হয়েছে, কারণ ব্রেস্ট ক্যান্সার ছিল। জেহপের তেমন একটা ফিনান্সিয়াল অবস্থা ছিল না তার স্ত্রীর চিকিৎসা করানোর, সেই কারণে সে তার স্ত্রীকে হারিয়ে ফেলেছে। এখন একমাত্র সম্বল তারই ছেলেটাকে নিয়ে এখন সে সুখের দিন কাটাচ্ছে। তাদের অভাবে ছোট ছোট না চাওয়া পাওয়াগুলোতেও দুজনের মুখে হাসি থাকে। দুজন দুজনের পরিপূরক হিসেবে কাজ করে। কেউ কখনো কারোর চোখের জল সহ্য করতে পারে না। তেয়ং জানে তার বাবার সিচুয়েশন কিরকম, ছোট থেকেই দেখে বড় হয়েছে। কখনো মুখ ফুটে বলে না যে বাবা আমার এটা চাই ওটা চাই, কিন্তু জেহপও নিজের ছেলের চাওয়া পাওয়া কোনো কিছুর অভাব তেয়ং না বললেই সে তা বুঝে যায়। সে কষ্ট করে হলেও, দুদিন দেরি হলেও প্রত্যেকটা জিনিস ছেলেকে এনে দিয়েছে মেহনত করে। তেয়ং এর আজ কলেজের প্রথম দিন। সে ন্যাশনাল লেভেলের এক্সাম দিয়ে সব থেকে বড় টপ কলেজে চান্স পেয়েছে। আজকে জেহপের খুব খুশির দিন। আর তেয়ং এর ফটো পেপারেও রিলিজ করা হয়েছিল। অত্যন্ত মেধাবী ছাত্র। জেহপ নিজের হাতে ছেলেকে টাই পরিয়ে দিচ্ছে। যাক, আজকের ইউনিফর্মে কিন্তু আমার তেয়ংকে সবথেকে সেরা লাগছে। ইউনিফর্মে খুব মানিয়েছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। বাবা প্লিজ এবার কিন্তু আর খরচা করো না। এমনিতেই আমার ইউনিফর্মের পিছনে অনেক টাকা খরচা হয়ে গেছে তোমার, আর আমি এসে বাকি সব কাজ করে দেব কলেজ থেকে এসে। তোমাকে বেশি বেশি কাজ করতে হবে না। আরে বাবা, তুই মন দিয়ে এখন পড়াশোনা কর। কত সুন্দর লাগছে আজকে ইউনিফর্মটা পরে। তুই মন দিয়ে পড়াশোনা করে বড় চাকরি কর। যেরকম এখন পেপারে ফটো বেরিয়েছে, তখনও যেন পেপারে ফটো বেরোয়। তবে তো সবাই বলবে যে ওই দেখো মিয়ংদং এ থাকে কিম তেয়ং এর বাবা জেহপ যাচ্ছে, তাই না? আচ্ছা বাবা, তুই সাবধানে আয়। আসি বাপ্পা, আসি। আজকে প্রথম কোরিয়ার সবথেকে বড় কলেজে পা রাখলো কিম তেয়ং। 18 বছরের ছেলে, সুদর্শন যুবক, দেখতে খুব সুন্দর। মেয়েরা তাকিয়ে তাকিয়ে দেখেছে বটে, তবে কেউ কাউকে কিছু বলেনি। সবাই শুধু তাকাতেই ব্যস্ত ছিল। চুপচাপ এসে প্রথমে লিস্টে তার ক্লাসরুমের নাম্বার দেখে সে সেই ক্লাসরুমে প্রথম বেঞ্চে বসে যায়। দেখতে দেখতে পুরো ক্লাসরুম ভর্তি হয়ে যায়।
নতুন প্রফেসররা আসবে, তাদের ক্লাস নেবে, কেউ কাউকে চেনে না। পুরো ক্লাসরুমেতে অনেক ছেলেমেয়েরা গল্প করছে, কেউ কেউ আগে থেকেই চেনে, আর যারা যারা অচেনা তারা নতুন বন্ধু বানাতে ব্যস্ত। সবাই সবাইকার সাথে মোটামুটি বন্ধুত্ব করে ফেলেছে, শুধু তেয়ং বাদে, কারণ তেয়ং একটু ইন্ট্রোভার্ট স্বভাবের। সে সহজে কারোর সাথে মিশতে পারে না, কথা বলতে পারে না, প্রচন্ড পরিমাণে হেজিটেট ফিল করে। কেউ যদি তার সাথে কথা বলতে আসে যেতে পড়ে, তখনই সে তার সাথে মিশতে পারে, তার আগে মিশতে পারে না। দেখতে দেখতে সবাই ক্লাসে সাইলেন্ট হয়ে গেল, কারণ ক্লাসে প্রিন্সিপালের সাথে আরো একজন প্রফেসর ঢুকছে। প্রিন্সিপাল আর প্রফেসরকে ঢুকতে দেখে সবাই দাঁড়িয়ে পড়ল। গুড মর্নিং স্টুডেন্টস, সিট ডাউন এভরিওয়ান, সিট ডাউন প্লিজ। আচ্ছা, আমি এই কলেজের প্রিন্সিপাল অ্যান্ড ইনি এই কলেজের ফিজিক্সের প্রফেসর জিয়ন জাংকুক। জাংকুক কোনো কথা বলল না, পুরো ক্লাসের দিকে তাকালো। প্রিন্সিপালের পাশে দাঁড়িয়ে আছে, দেখতে গম্ভীর, মুখে কোনো এক্সপ্রেশন নেই, চোখের চশমা, মারাত্মক হ্যান্ডসাম, কালো ব্লেজার, কালো ফর্মাল প্যান্ট, কালো শুজ, হাতেতে লুই ভিটনের ব্ল্যাক ওয়াচ, মারাত্মক লেভেলের সুন্দর দেখতে। মেয়েরা দেখি ক্রাশ খেয়ে গেল। মেয়েরা মনে মনে ভেবে নিয়েছে, ঝড় হোক, তুফান হোক, ভূমিকম্প হোক, পৃথিবী দুভাগ হয়ে যাক, তবু জিয়ন জাংকুকের ক্লাস মিস করা যাবে না। এরকম হ্যান্ডসাম প্রফেসর আছে জানলে তারা আগেই চলে আসতো এই কলেজে। আমরা জানি তোমরা এই কলেজের সবথেকে টপ স্টুডেন্টস কোরিয়ার, কারণ এই কলেজে টপ স্টুডেন্টসরা ছাড়া কেউ চান্স পায় না। তোমরা ন্যাশনাল লেভেলে কম্পিট করে আজকে এই কলেজে চান্স পেয়েছো। আমরা আশা করব তোমাদের যাতে অনেক বড় উজ্জ্বল ভবিষ্যৎ হয়। আমাদের পক্ষ থেকে কোনো রকমের কোনো কমতি থাকবে না। আমরা টিচার হিসেবে তোমাদের যতটা দেওয়া সম্ভব আমরা প্রত্যেকটা জিনিস তোমাদের দেবার চেষ্টা করব। আমরাও আশা করব স্টুডেন্টদের কোনো প্রবলেম হলে নির্দ্বিধায় উইদাউট হেজিটেশন ফিল করে সেটা যেন আমাদেরকে জানায়। আজকের মতন আমি এখানেই বক্তব্য শেষ করছি। স্টুডেন্টস, তোমরা জিয়ন জাংকুকের ক্লাস উনি এক্ষুনি শুরু করবে, এন্ড হি ইজ আ ভেরি গুড প্রফেসর। তোমরা ওনার ক্লাস এনজয় করো। প্রিন্সিপাল লেকচার দিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেলেন, আর সাথে সাথে জাংকুক তার প্রফেসর ডেস্কে উঠলো। ক্লাসের ফার্স্ট বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চ পর্যন্ত পুরো ক্লাসরুমে চোখ বুলিয়ে নিল। চোখের দৃষ্টি একদম তীক্ষ্ণ করা, মুখের এক্সপ্রেশন একদম গম্ভীর। হাসি তো দূরের কথা, কি এক্সপ্রেশন আছে সেটাও বোঝা দায়। একদম কোল্ড টাইপের একজন প্রফেসর। যতটা হ্যান্ডসাম দেখতে, দেখে মনে হচ্ছে স্বভাবে ঠিক ততটাই করা হবে। জাংকুক প্রথমেই গম্ভীর গলায় স্টুডেন্টসদেরকে বলল, স্টুডেন্টস ওপেন ইওর বুকস। জাংকুকের একবার গলার কণ্ঠস্বর শুনতেই সবাই সাথে সাথে ব্যাগ থেকে বই বের করে খুলতে শুরু করলো। সবাই মনে মনে এটাও ভেবে ফেলেছে, জাংকুক প্রচন্ড কড়া, যেরকম মুখের গম্ভীরতা সেরকমই তার স্বভাবেও গম্ভীর। গলার ভয়েস শুনেই বোঝা যাচ্ছে প্রচন্ড রাগী হবে। কিন্তু জাংকুক স্বভাবে সময় অনুযায়ী সমস্ত কিছু করে। সব সময় যে এরকম জিনিস নিয়ে চলে সেটা তাও না, সময় বুঝে সে তার রূপ বদলায়। তেয়ং সেই থেকে ফার্স্ট বেঞ্চে বসে জাংকুকের দিকে তাকিয়েই আছে তো তাকিয়েই আছে। এবারে জাংকুক বোর্ডেতে পড়াতে শুরু করেছে। তেয়ং সমেত বাকি সমস্ত ক্লাসের স্টুডেন্টরা জাংকুক বোর্ডে যেটা পড়াচ্ছে সেটার দিকে মন দিয়েছে। কিন্তু না, জাংকুকের ফিজিক্সের উপরে দক্ষতা, তার এক্সপার্টিস দেখে মনে হচ্ছে জাংকুক ফিজিক্সের একদম পাক্কা একজন খিলাড়ি। জাংকুক এত সুন্দরভাবে স্টুডেন্টদেরকে ফিজিক্স পড়ালো, স্টুডেন্টদের তার গম্ভীরতা সম্পর্কে সমস্ত ধারণা ভেঙে চুরচুর হয়ে গেল। যতটা দেখতে গম্ভীর, এক্সপ্রেশনে যতটা গম্ভীর, ভয়েসে যতটা গম্ভীর, কিন্তু পড়ানোর সময় জিয়ন জাংকুক একদম অন্যরকম। জিয়ন জাংকুকের মতো প্রফেসর থাকলে প্রত্যেকটা স্টুডেন্টই মনে মনে স্বীকার করলো, এত কঠিন ভয়ানক সাবজেক্ট ফিজিক্স, এটার উপরে স্টুডেন্টের আর কোনোদিন ভয় থাকবে না। এরকম প্রফেসর হওয়া উচিত। আর হবে নাই বা কেন? তারা কি জাতা কলেজে চান্স পেয়েছে? তারা তো সোলের টপ কলেজেতে টপ প্রফেসরের কাছেই না পড়বে। আর এখানকার টপ ফিজিক্সের প্রফেসর হলো জিয়ন জাংকুক। জাংকুকের ইতিমধ্যে অনেকগুলো রিসার্চের পেপারেতে সে সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের থেকে অনেক পুরস্কার পেয়েছে। যারা ফিজিক্সের চর্চা রাখে তারা প্রচুর পরিমাণে জাংকুকের লেখালেখি করা আর্টিকেলগুলো পড়ে জাংকুকের রিসার্চের ব্যাপারে। জাংকুকের এই ফিল্ডে অনেক নাম ডাক। জাংকুক আবারও গম্ভীর গলাতে সমস্ত ক্লাসরুমের সামনে বলল, স্টুডেন্ট
তোমাদের কি কোনো প্রবলেম আছে? তোমাদের যদি কারোর মনে কোনো ডাউট থেকে থাকে, এই টপিক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা আমার কাছে কোনো রকম হেজিটেশন ছাড়াই আমায় প্রশ্ন করতে পারো। আমি চাইবো তোমাদের সাহায্য করতে। ক্লাসরুমের একজন ছেলে উঠে দাঁড়িয়ে বলল, না স্যার, আপনি খুব ভালোভাবে আমাদেরকে পড়িয়েছেন। আপনার এত সুন্দর ফিজিক্স পড়ানো দেখে আমাদের মনে আর কোনো ডাউট নেই স্যার। জাংকুক এত সুন্দর প্রশংসা শুনে একটুও পরিমাণে হাসলো না, চুপচাপ একটা থ্যাংক ইউ বলল শুধু। থ্যাংক ইউ, সিট ডাউন প্লিজ। তেয়ং হা করে জাংকুকের মুখের দিকে তাকিয়ে থাকলো। কিরকম ধরনের প্রফেসর তো সে জানে কিরকম ধরনের ব্যক্তি। এত সুন্দর প্রশংসার পরেও যে কোনো মানুষের মুখে হাসি চলে আসবে, ওনার মুখে একটুও হাসি এলো না, শুধুমাত্র একটা থ্যাংক ইউ বলে দিল। জাংকুক নিজেই ক্লাস শেষ করে চুপচাপ ক্লাস থেকে ফিজিক্সের বুক হাতে করে নিয়ে গটগট করে বেরিয়ে গেল, কারোর দিকে তাকালো না। জাংকুকের পার্সোনালিটি এরকমই গম্ভীর থাকে সব সময় কলেজেতে। বাকি সিনিয়র স্টুডেন্টদের থেকে দূরে দাঁড়িয়ে তেয়ং শুনতে পেল, জিয়ন জাংকুক চিরকালের এই কলেজের প্রফেশনাল, অত্যন্ত পরিমাণে। সে প্রফেশনের বাইরে একটা কথাও স্টুডেন্টদের সাথে বলে না। শুধুমাত্র পড়াশোনার টপিক ছাড়া কেউ আজ পর্যন্ত জানতে পারেনি যে জিয়ন জাংকুকের বাড়িতে পেট আছে কিনা, তার বাড়িতে কে কে আছে, তার বাড়ি কোথায়। সে একটু বিন্দু পরিমাণে তার পার্সোনাল লাইফের কোনো জিনিস স্টুডেন্টদের সামনে মুখ খোলে না। কেউ যদি ভুলেও জাংকুককে বয়সের কথা জিজ্ঞাসা করে যে জাংকুকের বয়স কত, সেই স্টুডেন্টকে প্রচন্ড পরিমাণে ঝাড় দিয়ে দেয় সবার সামনে। তাই ভয়েতে সিনিয়র স্টুডেন্টরা মুখ খোলে না। তারা খুব ভালো করে জানে পড়াশোনায় 100% হেল্প লাগলে 100% হেল্প করে জিয়ন জাংকুক। কিন্তু জাংকুক স্যারের মুখ থেকে পড়াশোনা ছাড়া একটা সিঙ্গেল ওয়ার্ডও তার অন্য কোনো কথা স্টুডেন্টদের সামনে বেরোয় না, এতটাই প্রফেশনাল সে। তেয়ং কলেজ থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরলো। বাড়ি ফিরে একটু টায়ার্ড ছিল, ফ্রেশ হয়ে ডিনার করতে বসলো। রাতে ডিনার করার সময় সারাটাক্ষণ ফিজিক্সের প্রফেসর জিয়ন জাংকুককে নিয়ে তার বাবার সামনে গল্প করে গেছে, বক বক করেছে। জেহোপও জানে যা যা তার সাথে হয় তার বক বক করাটা স্বভাব, কিন্তু জেহোপেরও একটু খটকা লাগলো। স্যারকে নিয়ে এত কিসের কথা? প্রথমবার শুনছে কোনো প্রফেসরকে নিয়ে 90% লেকচার দিচ্ছে বসে বসে তেয়ং, আর বলার ভাবটাও যেন কেমন অন্যরকম ছিল। সেসব নিয়ে জেহোপ কোনো মাথা ঘামালো না, কারণ সে জানে তার ছেলে যা কিছু হয় তাকে এসে সমস্ত কথা বলে। আজকে তেয়ং এর মেজাজটা প্রচন্ড পরিমাণে ফুরফুরে, অনেক খুশি। আজকে খুব ভালো করে ড্রেস আপ করে সেজে গুজে কলেজে যাচ্ছে। প্রথম দিন তো নর্মাল ভাবেই চলে গিয়েছিল, আজকে শুধু যেতে যেতে মনে হচ্ছে তার জন্য কলেজে অনেক বড় একটা আকর্ষণ ওয়েট করে আছে। কিন্তু তার এই আকর্ষণটা কি? কিন্তু মনের ভিতরে আনকনসিয়াস মাইন্ডে কেউ যেন বলে চলেছে জিয়ন জাংকুক হলো তার সেই আকর্ষণ। কলেজের নিয়মিত ক্লাস শুরু হয়ে গেছে। তেয়ং একদম প্রথম বেঞ্চে বসেছে, কারণ ফিজিক্সের প্রফেসর জিয়ন জাংকুকের ক্লাস বলে কথা, তাকে তো প্রথম বেঞ্চে বসতেই হবে। সে তো মনে মনে মেয়েদের থেকেও বেশি এক্সাইটেড। নিয়মিত প্রত্যেক দিনের মতো জিয়ন জাংকুক নিজের গম্ভীর পার্সোনালিটি নিয়ে কলেজে ঢুকেছে ফিজিক্স ক্লাস করাতে। তেয়ং এর মনে হচ্ছে জাংকুক যদি 24 ঘন্টা ফিজিক্স ক্লাস করায়, তাহলে সে প্রথম বেঞ্চে বসে 24 ঘন্টায় ফিজিক্সের ক্লাস করতে পারবে। জাংকুকের অভ্যাস মতো জাংকুক ফিজিক্সে থিওরি অফ রিলেটিভিটি পড়াতে শুরু করলো। অনেকটা বেশ পড়ানো হয়ে গেছে। হঠাৎ করে জাংকুক ক্লাসরুমের সামনের দিকে তাকিয়ে 2 মিনিট স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। স্টুডেন্টরাও হতবাক হয়ে জাংকুকের মুখের দিকে তাকিয়ে আছে। তারপরে হঠাৎ করে জাংকুক গম্ভীর গলায় বলল, এই যে ফার্স্ট বেঞ্চে বসে থাকা তুমি, ইউ স্ট্যান্ড আপ, বোর্ডে এসো, থিওরি অফ রিলেটিভিটির ইকুয়েশনটা সলভ করো। তেয়ং এর বুকটা ধড়াস করে উঠলো। তার যেন বিশ্বাস হচ্ছে না, জিয়ন জাংকুক ফিজিক্সের প্রফেসর তাকেই দাঁড়াতে বলেছে, তাকে ইকুয়েশন সলভ করতে বললো। স্যার, আপনি আমাকে সলভ করতে বলছেন কেন? আমি কি টেরা ভাবে তাকিয়েছিলাম? বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার, সরি, আমি সলভ করছি। তেয়ং কি রকম একটা অদ্ভুত ভাবে বোর্ডের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাত নিয়ে ইকুয়েশনটা সলভ করলো। জাংকুকের দিকে তাকাতে সাহস হচ্ছে না। ভেরি গুড। সাধারণত স্টুডেন্টরা প্রথমবার ইকুয়েশন করতে গিয়ে আটকে যায়, বাট তুমি করে ফেললে। ইউ হ্যাভ দ্য পোটেনশিয়াল। ভেরি গুড জব। এভাবেই পড়াশোনা করো, অনেক আগে বাড়বে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি আরো নিজেকে বেটার করার চেষ্টা করব। তেয়ং সোজা নিজের জায়গায় এসে বসে পড়ল, কিন্তু ভিতরে ভিতরে ব্লাশ করে ফেটে পড়ছে।
এত খুশি হচ্ছে তার মনের মধ্যে হাজার প্রজাপতি উঠছে। মনে হচ্ছে ক্লাসের মধ্যে সবথেকে টপ স্টুডেন্ট ওই, আর ভিআইপি স্টুডেন্টই তেয়ং। কারণ ক্লাসে এত স্টুডেন্ট আছে, কই কাউকে তো জাংকুক ভেরি গুড বলেনি, তাকে ভেরি গুড বলেছে কারণ সে ফিজিক্সের ইকুয়েশন সলভ করেছে। ওফ, সে কি আর সাধারণ স্টুডেন্ট? এখন থেকে সে জিয়ন জাংকুকের স্পেশাল স্টুডেন্ট হবার চেষ্টা করবে। সো স্টুডেন্ট, আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। কারোর কোনো ডাউট থাকলে, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি। সমস্ত স্টুডেন্টরা ক্লাসে মাথা নিয়ে না জানালো, তাদের কোনো ডাউট নেই। কিন্তু এদিকে তিয়ং এর মনটা ছটফট করছে আর একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করার জন্য। সে জানে তার মনে কোনো ডাউট নেই, কিন্তু সে কথা বলতে চায়, সে দেখতে চায় তাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে জিয়ন জাংকুক হেল্প করে কিনা, তার প্রফেসর তাকে হেল্প করবে কিনা। আবার এইদিকে জিজ্ঞেস করতে তিয়ং এর প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছে, বুক কাঁপছে। কি জিজ্ঞেস করবে? এই সিলি মার্কা কোয়েশ্চেনটা যদি জিজ্ঞেস করে আর তারপর যদি জাংকুক তাকে বকাবকি করে এটা নিয়ে, এই সমস্ত ভাবতে ভাবতেই তিয়ং এর ব্রেনটা হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে গেল। একবার জাংকুকের দিকে তাকিয়ে হঠাৎ করে বেঞ্চ থেকে উঠে পড়ে একদম আস্তে করে গলা থেকে সাউন্ড বের করলো, স্যার। জাংকুক নিজের টেবিলে ল্যাপটপ গুছিয়ে বেরোনোর জন্য রেডি হচ্ছিল। হঠাৎ করে চশমাটা ওপরের দিকে তুলে তিয়ংকে জিজ্ঞেস করলো, কিছু বলবে? এখন কি হবে তিয়ং? আমি এত আস্তে করে ডেকেছিলাম, তাও স্যারের কানে চলে গেল। এত শার্প স্যারের কান, আগে জানলে কখনো মুখ থেকে বের করতাম না। এখন কি বলবো? এত ইজি একটা কোশ্চেন জিজ্ঞেস করলে স্যার তো আমাকেই বকবে। কি হলো স্যার বলে চুপ করে দাঁড়িয়ে আছো যে? কিছু কোশ্চেন ছিল, কিছু বলার আছে তোমার? এখন আর তিয়ং এর ঘুরে যাবার কোনো উপায় নেই। এখন তো তিয়ংকে মিথ্যে করে হলেও বলতেই হবে। হ্যাঁ স্যার, আসলে একটা ইকুয়েশন আটকে গেছিলাম, সলভ হচ্ছে না। কাম হিয়ার, এখানে এসো, দেখছি কি ইকুয়েশন। জাংকুক যেরকম বাকি 5 জন স্টুডেন্টের সাথে সবসময় গম্ভীর পার্সোনালিটি, একদম প্রফেশনাল হয়ে কথা বলে, তিয়ং এর সাথেও ঠিক সেরকমই কথা বলল। কোনো রকমই কোনো আবভাব বা ভাবভঙ্গি ছিল না। আর 5টা স্টুডেন্টের মতনই সাধারণভাবেই তিয়ংকে ডাকলো। তিয়ং এর আর কোনো উপায় নেই, চুপচাপ নিজের খাতা আর পেনটা নিয়ে জাংকুকের কাছে ডেস্কে চলে গেল। কিন্তু বাকি স্টুডেন্টরা ফেঁসে গেল। তারা তিয়ং এর জন্য আর বাইরে যেতে পারছে না ক্লাসরুমের, কারণ জাংকুক প্রফেসর হয়ে এখনো পর্যন্ত ক্লাসরুমের বাইরে যায়নি। তাই স্যার ক্লাসরুমের বাইরে না গেলে স্টুডেন্টরা কিভাবে ক্লাসরুমের বাইরে চলে যাবে, সেটা দেখে জাংকুক বুঝতে পারলো। জাংকুক ইশারা করে গম্ভীর গলায় সবাইকে বলল ক্লাসরুমের বাইরে চলে যেতে সে কিছু মনে করবে না। জাংকুকের বলা মাত্রই সমস্ত স্টুডেন্টরা একে একে ক্লাসরুম থেকে হু হু করে বেরিয়ে গেল। পুরো ক্লাসরুম ফাঁকা হয়ে গেল। তিয়ং এর এখন আরো বেশি নার্ভাস লাগছে, বুক ঢিপ ঢিপ করছে। জাংকুকের একদম পাশে এসে দাঁড়িয়ে আছে। জাংকুকের গায়ের পারফিউমের গন্ধ তিয়ং এর নাকে ঢুকে তিয়ংকে পুরো মাতাল করে দিচ্ছে। হার্টবিট তো প্রচন্ড জোরে হচ্ছিলই, সাথে গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে গেছে। জাংকুক তিয়ং এর খাতায় লেখা ফিজিক্সের কোশ্চেনের দিকে তাকাতেই সাথে সাথে তিয়ং এর দিকে তাকায়। তিয়ং এর মুখের দিকে বিনা কোনো চোখের পাতা ফেলে একভাবে তাকিয়ে আছে 30 সেকেন্ডের মতো। যে 30 সেকেন্ড জাংকুক তিয়ং এর মুখের দিকে তাকিয়ে আছে, সেই 30 সেকেন্ডের অদ্ভুত চাহনি দেখে তিয়ং এর দুনিয়া এপার থেকে ওপার হয়ে যাচ্ছে, তোলপার হয়ে যাচ্ছে। তার মাথায় কত কিছু ঘুরছে। কেন এভাবে তাকিয়ে আছে? কিসের জন্য তাকিয়ে আছে? নেক্সট এটা কি হবে? কি বলবে আমাকে? আমি কি কোনো ভুল করে ফেলেছি? আমার এটা না যাওয়া উচিত ছিল। দুনিয়া উথাল পুথাল হয়ে যাচ্ছে। হঠাৎ করেই জাংকুক গম্ভীর গলায় তিয়ংকে জিজ্ঞেস করলো, তুমি ফিজিক্সে কত নাম্বার পেয়েছিলে? 98 পেয়েছিলাম স্যার। তোমার নিশ্চয়ই সোল ইউনিভার্সিটিতে টপ লিস্টে নাম ছিল? হ্যাঁ স্যার, আমার টপ লিস্টে নাম ছিল। গ্রেট। যে আজকে থিওরি অফ রিলেটিভিটির ইকুয়েশন বোর্ডে সলভ করে দিলে, ফিজিক্সে 98 পেয়েছো, আর এই সিলি কোয়েশ্চেনটা তুমি বাড়িতে সলভ করতে পারছিলে না। কি জিনিসে প্রবলেম হলো সেটাতে? তিয়ং এবার কি বলবে বুঝতে পারছিল না। আসলে স্যার, থাক, কোনো ব্যাপার না, আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো এভাবে করতে হয়। জাংকুক প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তিয়ং এর খাতাতে লিখছে, বোঝাচ্ছে। হঠাৎ করে জাংকুকের পেনটা লিখতে স্টার্ট করলো না, কালি শেষ হয়ে গেছে হয়তো। তিয়ং সাথে সাথে নিজের পেনটা কাঁপা কাঁপা হাতে জাংকুকের দিকে এগিয়ে দিল। জাংকুক তিয়ং এর হাত থেকে পেন নিয়ে তিয়ং এর পেন দিয়ে ইকুয়েশনটা বোঝাতে শুরু করলো। তিয়ং এর মাথা ঘুরছে বনবন করে। জিয়ন জাংকুক, প্রফেসর জিয়ন জাংকুক তার পেন ইউজ করছে, তার পেন ধরেছে, তার খাতাতে লিখছে। স্যারের হ্যান্ডরাইটিং তার খাতার পাতায়। উফ, তার যে কি অনুভূতি হচ্ছে এটা দেখে, পুরো দুনিয়া কেঁপে যাচ্ছে তিয়ং এর। জাংকুকের ইকুয়েশন বোঝানো সলভ হয়ে গেল, কারণ তিয়ং আগে থেকেই জানে এটা কিভাবে সলভ করতে হয়। সে তো ফেঁসে গেছে এটা জিজ্ঞেস করে। জাংকুক গম্ভীর গলায় তিয়ং এর দিকে জিজ্ঞেস করলো, বুঝতে পেরেছো? তিয়ং কোনো কথার উত্তর দিল না, হাঁ করে তাকিয়ে আছে জাংকুকের দিকে।
আমি বললাম বুঝতে পেরেছো? তেয়ং এর হঠাৎ করে সম্বিত ফিরে এলো। সরি স্যার, বুঝতে পেরেছি পুরোটা, আর ভুল হবে না কখনো। জাংকুক নিজের বোঝানো শেষ হয়ে গেলে নিজের ল্যাপটপ আর ফিজিক্সের বই নিয়ে গম্ভীরভাবে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়, যেরকমটা সে প্রত্যেক দিন করে। এদিকে তেয়ং জাংকুক যাওয়া মাত্রই ধপাস করে চেয়ারে বসে পড়ে। একটু পরেই হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। আর আমি কখনো করব না, বাপরে বোকার মতো একটা সহজ কোয়েশ্চেন স্যারের কাছে হাজির করেছি, একটুর জন্য ধরা পড়ে যাচ্ছিলাম। ছি তেয়ং, মাথায় বুদ্ধি নেই তোর, গাধা তুই একটা। ঘড়িতে রাত 1টা বাজে। তেয়ং সবে মাত্র তার রাতের পড়া শেষ করে বিছানায় শুয়েছে, কিন্তু চোখে তার ঘুম নেই, কারণ সারাটাক্ষণই জাংকুকের চিন্তায় ব্যস্ত। কতবার যে খাতার পাতাটা খুলে তাতে পটাপট করে চুমু খেয়েছে তার ঠিক নেই। আর পেনটাকে খুব যত্ন করে রেখে দিয়েছে, সেটা প্রফেসর জিয়ন জাংকুক ধরেছিল বলে কথা। কতবার যে খাতার পাতাটায় জাংকুকের লেখা হ্যান্ডরাইটিং এর গন্ধ শুকেছে ঠিক নেই। আমি এত করে জাংকুক স্যারের কথা কেন ভাবছি? উনি তো আমার প্রফেসর, টিচার। কোথায় উনি, কোথায় আমি? আমি কি ক্রাশ খেয়েছি ওনার উপরে? ওনাকে নিয়ে আমার মনে ফিলিংস হচ্ছে কেন ভগবান, কেন? ভাই উফ, কি করবো, আটকাতেও তো পারছি না। আমি জানি আমি যদি স্যারের নিয়ে ফিলিংস রাখি তাহলে এটা আমার একতরফা হবে। আমি একাই শুধু স্যারের নিয়ে ফিলিংস রাখবো। স্যারের মনে আমার জন্য কোনো জায়গা নেই, আমি আর 5টা স্টুডেন্টের মতো। কিন্তু তাও আমি নিজেকে আটকাতে পারছি না। मैं चली देखो प्यार की गली। আর সবথেকে বড় সমস্যা, আমি একজন ছেলে। জাংকুক স্যারের ছেলের প্রতি কেন ইন্টারেস্ট থাকবে? সে তো মেয়েকে ভালোবাসবে। কে জানে জাংকুক স্যারের লাইফে কেউ আছে কিনা, আমি জীবনেও পাত্তা পাবো না। কিন্তু जो प्यार दर्द ही ना दे वो प्यार कैसा प्यार है। যাকে যতই কষ্ট হোক, ভালোবেসে নিজের মনকে আটকাতে পারছি না, আটকে লাভও নেই। এখন তো নিজের ফিলিংসটাকে এনজয় করি, নিজের অনুভূতিগুলোকে আটকে রেখে কি লাভ? আমি তো জানি মনে মনে ভালোবাসি, যা হবে পরে দেখা যাবে, ভাগ্যে যা আছে তাই হবে। আমি জানি ওনাকে পাবার কোনো চান্স নেই, যদি কষ্ট পেতে হয় পাবো, ভুলে যাব। দেখতে দেখতে 1.5 মাস হয়ে গেছে তেয়ং নতুন কলেজে যাচ্ছে। 1.5 মাসে একটা দিনও তার কামাই নেই। ঝড় হোক, জল হোক, তুফান হোক, ভূমিকম্প হোক, পৃথিবী দুভাগে ভাগ হয়ে গেলেও তেয়ং কলেজে যাবে, কারণ সেখানে তার প্রথম অ্যাট্রাকশন, মেইন অ্যাট্রাকশন জিয়ন জাংকুক আছে। তার প্রফেসর জিয়ন জাংকুককে না দেখলে মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে ছটফট করে মারা যাবে। পুরো দিনটাই তার বৃথা। জাংকুকের জন্য আরো বেশি বেশি করে ফিজিক্স পড়ে ফিজিক্সের প্রতি ইন্টারেস্ট তার কয়েক গুণ বেড়ে গেছে। এমনিতেই খুব ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তার উপরে ফিজিক্সের নানা রকম বই পড়ে বের করে সব থেকে শক্ত শক্ত কোয়েশ্চেন তৈরি করে, যেগুলো জাংকুকের কাছে সে প্রত্যেক দিন একটা না একটা করে সলভ করতে নিয়ে যায়। তার প্রচন্ড পরিমাণে পড়ার প্রতি যে অ্যাটেন্টিভ মনোভাব আছে সেটা জাংকুককে দেখাতে চায়। আর কোথা না কোথা থেকে খুঁত বের করে, কোথা থেকে কোয়েশ্চেন বের করে, এই সমস্ত কিছু করে নিয়ে যায়। জাংকুক সবসময়তেই স্টুডেন্টদেরকে হেল্প করে থাকে, আর তাই তেয়ংকেও হেল্প করে, তার অন্যটা হয় না। যেভাবে 5 জন স্টুডেন্টকে সে পড়ার প্রতি মনোযোগ দিয়ে হেল্প করে, সেরকম তেয়ংকেও করে, কোনোদিনই বিরক্ত হয় না। আর তেয়ং সব থেকে অবাক হয় যে সারাক্ষণ গম্ভীর অ্যাটিটিউড নিয়ে থাকে, সে যখন আলাদা করে তেয়ংকে লাইব্রেরিতে তার প্রবলেমের সলিউশনগুলো বুঝিয়ে দেয়, অত্যন্ত সফটলি নর্মাল ভয়েসে বোঝায়। সেই জাংকুকের গলার সাথে জাংকুকের পার্সোনালিটির কোনো মিল নেই। তবে বোঝানো হয়ে গেলেই জাংকুক সবশেষে একটাই প্রশ্ন করে, বুঝতে পেরেছো? আর যখন তেয়ং ঘাড় নেড়ে বলে যে হ্যাঁ বুঝতে পেরেছি, জাংকুক 1 মিনিটও ওখানে দাঁড়ায় না, সেখান থেকে উঠে চলে যায়। আজকাল বেশ কয়েকদিন ধরেই যখনই তেয়ং জাংকুকের কাছে ফিজিক্সের প্রবলেমগুলো নিয়ে যায়, তখনই জাংকুক তেয়ংকে নিয়ে লাইব্রেরির এক কোণে বসে তার ফিজিক্সের প্রবলেমগুলো খুব ভালো করে বুঝিয়ে দেয়, তারপর সেখান থেকে চলে যায়। কিন্তু তেয়ং এত দিন ধরে চেষ্টা করেছে একটা কথা জাংকুককে জিজ্ঞেস করার, যে জাংকুকের বয়স কত। সে নিজের প্রফেসরের বয়স জানে না, অথচ তার সম্পর্কে ফিলিংস নিয়ে বসে আছে, কিন্তু কিছুতেই তার মুখেতে একদিনের জন্য ওয়ার্ডটা আসেনি, সাহসী হয় না জিজ্ঞেস করার কথা। আর জাংকুক পড়ানো মাত্রই সেখান থেকে চলে যায়, একটা এক্সট্রা কোনো কথা বলে না পড়ানো ছাড়া তার সাথে। আজকে তেয়ং কলেজের টিফিন ব্রেকেতে অনেকক্ষণ ধরেই জাংকুকের অফিসের সামনে পায়চারি করছে। অন্যদিন তো ইচ্ছা করে শক্ত শক্ত বই থেকে হার্ড প্রবলেমস খুঁজে আনে জাংকুকের কাছে, শুধুমাত্র একটু এক্সট্রা টাইম পড়ার বাহানায়। পড়াটা তো বাহানা, শুধু তো জাংকুকের কোম্পানি। জাংকুক যে সামনে বসে তাকে বোঝাবে, ওটাই হচ্ছে তার সব থেকে বড় স্বর্গীয় সুখ। কিন্তু আজকে সত্যি সত্যি প্রবলেমে ফেঁসেছে, কারণ এই প্রবলেমের ইকুয়েশনটা
জাংকুকই তাকে দিয়েছিল সলভ করার জন্য হোমওয়ার্ক হিসেবে। কিছুতেই সলভ করতে পারছে না। প্রথম থেকে অনেকটা ধাপ সলভ করেছে, কিন্তু লাস্টে এসে আটকে গেছে। সেটা কিছুতেই তেয়ং এর মাথা থেকে বেরোচ্ছে না। তাই সেটা জিজ্ঞাসা করতে যাবে জাংকুকের কাছে, কিন্তু জাংকুকের অফিসটা কালো কাঁচ দিয়ে ঘেরা। বাইরে থেকে কিছুই দেখা যায় না ভিতরে কি চলছে, অথচ ভিতর থেকে বাইরে কি হচ্ছে সবটাই দেখা যায়। এখন তো টিফিন ব্রেক, স্যার নিশ্চয়ই ভিতরে বসে টিফিন করছে। এই টাইমে ডিস্টার্ব করা তো ঠিক হবে না, কিন্তু এরপরে তো স্যারের অন্য ক্লাস থাকে। স্যারকে তো আজকে ফাঁকাও পাবো না। কি করব? যাব আজকে কি তাহলে স্যারের কাছে এক্সট্রা প্রবলেমের সলিউশন বোঝা হবে না? এই সমস্ত কথা ভাবতে ভাবতে তেয়ং আজকে হাল ছেড়েই দিল। সে সাহস করে অফিস রুমের গেটটা ঠুকতে পারছে না, জিজ্ঞাসা করতে পারবে না যে ভিতরে আসবে কিনা। এই সমস্ত কথা ভেবে আবারও ক্লাসরুমের দিকে চলে যাবে ভেবেই পা বাড়াচ্ছিল। ঠিক তখনই গেট খুলে পিছন থেকে জাংকুক ডাকলো, কিম তেয়ং কিছু বলবে? আমি অনেকক্ষণ ধরে দেখলাম তুমি আমার অফিসের বাইরে নোটবুক নিয়ে পায়চারি করছো। আজকে কোন প্রবলেমে ফেসে গেছো? আসলে স্যার আমি আপনাকে ডিস্টার্ব করতে চাইনি। আপনি যে আমাকে আগের দিন ইকুয়েশনটা দিয়েছিলেন ওটা লাস্টের দিকে এসে আটকে গেছি, কিছুতেই সলভ হচ্ছে না। অনেক শক্ত ইকুয়েশনটা। জাংকুক রোজকার মতো গম্ভীর দৃষ্টি নিয়ে তেয়ং এর দিকে তাকালো, কোনো কথা বলল না। হঠাৎ করে রুমের ভিতরে চলে গেল। তেয়ং অবাক হয়ে গেল, কিছু বলল না, অথচ অফিস রুমের ভিতরে চলে গেল। আসল কথা, সেই সময় টিফিন ব্রেক চলছিল বলে জাংকুক নিজের অফিস রুমে চেয়ারে হেলান দিয়ে কফির কাপে চুমুক দিচ্ছিল। তখনই দেখতে পায় অফিস রুমের বাইরে তেয়ং নোটবুক নিয়ে এই মাথা থেকে ওই মাথা পায়চারি করছে, অথচ অফিস রুমের দরজাতে নক করতে পারছে না, হেজিটেট ফিল করছে। যেহেতু অফিস রুমটা কালো কাচে ঘেরা হওয়ায় জাংকুক ভিতর থেকে বসে বাইরে কি কি ঘটছে পুরোটাই দেখতে পাচ্ছিল, যেটা তেয়ং দেখতে পাচ্ছিল না বাইরে থেকে। তাই জাংকুক শেষমেশ যখন বুঝতে পারলো যে সে ভিতরে আসতে হেজিটেট ফিল করছে, নিশ্চয়ই ফিজিক্সের কোনো প্রবলেমে আটকেছে, যেটা সে রোজই আটকায়। তাই সে না জিজ্ঞেস করেই চলে যাচ্ছিল। তাই শেষমেশ জাংকুক নিজের কফি শেষ করে দিয়ে নিজেই চেয়ার ছেড়ে উঠে এসে অফিস রুমের গেট খুলে তেয়ংকে সেই কথাগুলো জিজ্ঞেস করেছিল। কি হলো তেয়ং, অফিসের বাইরেই দাঁড়িয়ে থাকবে নাকি? আমার কিন্তু পরে ক্লাস আছে টিফিন ব্রেকের পরে। তাড়াতাড়ি অফিসে এসে প্রবলেমটা আমি সলভ করে দিচ্ছি। স্যার ডেকেছে ভিতরে। আর কি করছিস তেয়ং, তাড়াতাড়ি চল ভিতরে। স্যার যাই বলুক, যতই গম্ভীর হোক, পড়াশোনার বাইরে একটা কথা আমার সাথে না বললেও স্যার কিন্তু খুব সিরিয়াস আমার পড়াশোনার পিছনে। এখন তো আমার খুব মজা হচ্ছে, এখন তো এনজয় করি, পরের জিনিস পরে দেখা যাবে। উফ কি যে ফিলিং। হ্যাঁ স্যার আসছি। তেয়ং যখনই জাংকুকের অফিসের গেট খুলে ভিতরে ঢোকে, তেয়ং নিজের অজান্তে কিভাবে অদ্ভুত নিজেই নিজের পায়ে জড়িয়ে ডিসব্যালেন্স হয়ে যায়। নিজের তাল সামলাতে না পেরে সোজা হঠাৎ করে ঘুরে গিয়ে উল্টো দিকে চেয়ারে জাংকুকের কোলে গিয়ে বসে পড়ে। কিভাবে বসলো, কিভাবে হলো, কিভাবে নিজের পায়ে জড়িয়ে গেল, সেসব কিছুই বুঝতে পারলো না তেয়ং। কিন্তু তেয়ং এর হার্টবিট প্রচন্ড ফাস্ট হয়ে গেছে, মাথা ঘুরছে। কি হলো এটা তার সাথে? কান টান গরম হয়ে গেছে, নাক চোখ লাল হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব হলো সে নিজেই বুঝতে পারছে না। প্রফেসর জিয়ন জাংকুকের কোলে শেষমেশ, আর মুখটা এমনই ভাবে থেবড়ে গিয়েছে, পুরো জাংকুকের বুকের মধ্যে তার মুখটা ঢুকে গিয়েছে। কিরকম একটা অদ্ভুত ভাবে জাংকুকের কোলে গিয়ে ডিসব্যালেন্স হয়ে বসে পড়েছে, তাল সামলাতে না পেরে। কি করবে এখন? এখন কোথায় যাবে? মনে হচ্ছে তো এখান থেকে রকেটে করে হাওয়ায় ভ্যানিশ হয়ে গেলে ভালো হতো। এটা কি পরিস্থিতি তৈরি হলো তার সাথে? নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। কখনো ভাবতে পারেনি এরকম পরিস্থিতির সৃষ্টি হবে। উপর থেকে জাংকুকের মুখেই কোনো এক্সপ্রেশন নেই। জাংকুক অদ্ভুত ভাবে তেয়ং এর দিকে তাকিয়ে আছে, কোনো এক্সপ্রেশন নেই, মুখ গম্ভীর। আর তার সাথে জাংকুকের হাত তেয়ং এর কোমরে, কারণ তেয়ং এর কোমরটা না ধরলে তেয়ং জাংকুকের কোল থেকেও ধপাস করে মেঝেতে পড়ে যেত। এই কারণেই ডান হাত দিয়ে তেয়ং এর কোমরটাকে জাংকুক ধরে রেখেছে।